গল্পের শুরু হয় অস্ট্রেলিয়া থেকে, যেখানে আমরা এক দম্পতিকে দেখি যাদের নাম হলো গ্র্যাগ এবং হেদার। দুজনেই ট্যুরিস্ট এবং একই হোস্টেলে থাকতো তারা। সেখান থেকে তাদের পরিচয় হয়েছিল। তারা নিজেদের গ্রুপের সাথে অস্ট্রেলিয়া ঘুরতে এসেছে, কিন্তু গ্রুপ থেকে আলাদা হয়ে শার্ক কেজ এক্সপিরিয়েন্স নিতে বের হয়ে যায়, যেটা সাধারণত খাঁচার মধ্যে করে জলের নিচে বিশাল আকৃতির শার্ক দেখার এক্সপিরিয়েন্স হয়ে থাকে। তারা দুইজনেই টাকার এক্সপিরিয়েন্স নামের এক কোম্পানির বোটে চলে আসে, যারা শার্কের সাথে রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স করানোর প্রতিশ্রুতি দেয়। সেখানে গিয়ে তারা দেখে একটিও ট্যুরিস্ট নেই, পুরো জায়গাটা শুনশান। কেবল এক বয়স্ক মানুষ আছে যার নাম দেব। দেব তাদের বলে টাকার এখন ছুটিতে আছে, তাই সে তাদের নিয়ে যাবে না। তখন হঠাৎ করেই এই বোটের মালিক টাকার নিজে এসে হাজির হয় এবং নিজেকে বোটের ক্যাপ্টেন বলে পরিচয় দেয় এবং জানায় সেই এই টাকার এক্সপিরিয়েন্স চালায়, এটাই তার কোম্পানি। যদিও সে ছুটিতে ছিল, তবুও তাদের নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর টাকার তাদের বোটে নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। তো যাই হোক, যাত্রাপথে টাকার নিজের পুরনো একটি গল্প তাদেরকে বলে যে কিভাবে সে ছোটবেলায় শার্ক অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল। এখনও তার শরীরে সেই আঘাতের দাগ রয়েছে। সে তাদেরকে একটি খবরের কাগজের কাট আউট দেখায়, কারণ সেই সময় এই ঘটনা নিউজ পেপারে ছাপানো হয়েছিল। সেই দিন থেকেই তার শার্কের প্রতি এক অদ্ভুত আসক্তি তৈরি হয়েছে। এটা শুনে হেডার তাকে বলে, এই কাজটা তোমার জন্য কতটা কঠিন, কারণ শার্ক অ্যাটাক থেকে বেঁচে যাওয়ার পরেও তোমাকে শার্কদের সাথেই কাজ করতে হচ্ছে। সে হলে কোনোদিনই আর জলের কাছেই আসতো না। কিন্তু টাকার তাকে জানায় সেই ঘটনায় শার্কের কোনো দোষই ছিল না। এরপর টাকার বোট নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে শার্ক বেশি দেখা যায়। এরপর সে সমুদ্রে রক্ত ফেলে দেয়, ফলে অনেক শার্ক রক্তের গন্ধে সেখানে জড়ো হয়। ডাইভ করার সময় এসে গেলে টাকার গ্র্যাগ ও হেদারকে লোহার খাঁচায় ভরে ধীরে ধীরে জলের নিচে নামিয়ে দেয়। চারিপাশে বিশাল আকারের শার্ক ভেসে বেড়াচ্ছিল। তাদেরকে দেখে হেদার ভয় পেয়ে গ্রেগের হাত চেপে ধরে। এরপর ধীরে ধীরে নিজেকে সামলিয়ে সেই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা উপভোগ করতে শুরু করে। এতটা কাছ থেকে শার্ক দেখে তাদের মনে হয় শার্ক খুব বেশি আক্রমণাত্মক নয় হয়তো। কিছুক্ষণ তারা এইভাবেই সমুদ্রের নিচে এই অ্যাডভেঞ্চার উপভোগ করে পুনরায় বোটে ফিরে আসে। তারা দুইজনেই টাকারকে ধন্যবাদ জানাচ্ছিল, কিন্তু হঠাৎই টাকার গ্র্যাগের গলায় ছুরি মেরে তাকে সমুদ্রে ফেলে দেয়। এটা দেখে হেদার চিৎকার করে ওঠে। তবে এই মাঝ সমুদ্রে তার আওয়াজ শোনার মতো কেউই ছিল না। দৃশ্য পরিবর্তিত হয়। এক আমেরিকান মেয়ে জাফারকে দেখানো হয়। সার্ফিং শেষে সে গোল্ড কোস্টের এক দোকানে পৌঁছায়, যেখানে তার পরিচয় হয় এক রিয়েল এস্টেট এজেন্ট মজিসের সাথে। মজিস তার গাড়ির জন্য প্রয়োজনীয় একটি কেবিল খুঁজছিল, কারণ তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। এই জন্যই তার সাহায্যের দরকার ছিল। আর যেহেতু জাফারের বড় ক্যাম্পার ভ্যান ছিল, তাই সে তার কাছে সাহায্য চায়। কিন্তু সে সাহায্য করতে রাজি হয় না, কারণ সে লোকজনের থেকে দূরে থাকতেই ভালোবাসত। এরপর সেখান থেকে পার্কিং লটে গিয়ে জাফার নিজের কাপের মধ্যে লুকিয়ে রাখা ওই দোকান থেকে চুরি করা একটি আইসক্রিম বের করে খেতে শুরু করে। তখন আবার মজিসের সাথে তার দেখা হয়। মজিস আবার তার কাছে সাহায্য চায়, কিন্তু জাফার তাকে পুরোপুরি ইগনোর করে। তখন মজিস ইশারায় তাকে হুমকি দেয় এবং বলে যদি সে তাকে সাহায্য না করে তবে দোকানে সে তার আইসক্রিম চুরির কথা সকলকে বলে দেবে। এটা শুনে জাফার রেগে যায়। তাকে রেগে যেতে দেখে মজিস নিজে সুর বদলিয়ে নেয় এবং তাকে বলে সে অনেকটা রোদে হেঁটে শুধু সাহায্যের জন্য এখানে এসেছে, তাই শুধু তার গাড়ি পর্যন্তই তার লিফট চায়। জাফার কিছু সময় ভাবনা চিন্তার পর রাজি হয়ে যায়। গাড়িতে তারা একে অপরের সাথে এতটাই কথা বলে, এই সাহায্য থেকেই তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। এমনকি একে অপরকে পছন্দ করতে শুরু করে, কারণ দুইজনেরই ইন্টারেস্ট সার্ফিংয়ে ছিল। রাতে জাফারের ভ্যান মজিসের বাড়ির বাইরে দাঁড় করানো ছিল এবং তারা ভ্যানের ভিতরে একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ঠিক সেই সময় মজিস ভুলবশত একটি ফিনকি ভ্যান থেকে বাইরে ফেলে দেয়, যেটা সার্ফবোর্ডে লাগানোর কাজে লাগে। মজিস এই সম্পর্কটিকে নিয়ে বেশ সিরিয়াস ছিল। তাদের হয়তো কোনো কারণে একে অপরের সাথে দেখা হয়েছে। উপরওয়ালা হয়তো চায় তারা দুইজনে একসাথে থাকুক, কিন্তু জাফর এক জায়গায় থাকতে পছন্দ করত না। সে মজিসের বাড়ির ভিতরেও যায় না। তবুও মজিস তাকে মন থেকে পছন্দ করতে শুরু করেছিল। মজিস তার জন্য খাবারও বানায়, কিন্তু খাবার নিয়ে বাইরে এসে দেখে জাফর তো চলে গেছে। এতে মজিস ভীষণ কষ্ট পায়। এরপর জাফর সার্ফিং করতে সমুদ্র তটে যায়। ভ্যানটিকে এক জায়গায় পার্ক করার পর দেখে তার ফিনকি নেই, যেটা ভুলবশত মজিসের বাড়িতে পড়ে গেছিল। তখন সে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ফিনকি খুঁজতে শুরু করে,
ঠিক তখনই পিছনে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। ঘুরে দেখে টাকার দাঁড়িয়ে আছে। হাসি মুখে তার দিকে তাকায় সে। টাকার কোনো কিছু না বলে তাকে একটি ফিনকি দিয়ে দেয় এবং বলে তার কাছে এই রকম অনেক আছে। এরপর সে জাফারকে একা সার্ফিং করার জন্য প্রশংসাও করে, কারণ এই কাজে খুবই সাহসের দরকার হয়। এরপর জাফার তাকে ধন্যবাদ জানিয়ে তার সার্ফিং বোর্ড ঠিক করতে শুরু করে। তখন মজিজ তার মোবাইলে খাবারের ছবি পাঠিয়ে SMS করে জিজ্ঞাসা করে সে কি তার সাথে সার্ফিংয়ে যাবে, কিন্তু তাকে উত্তর দেওয়ার আগেই টাকার পিছন দিক থেকে এসে তাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে চলে যায়। অনেকক্ষণ ড্রাইভ করার পর টাকার তাকে বোটে নিয়ে আসে এবং সমুদ্রে কোথাও বেরিয়ে পড়ে। সকাল হলে মজিজ সমুদ্র তটে এসে জাফরকে খুঁজে পায় না। সে তাকে ফোন করার চেষ্টা করে, তবে ফোন ভ্যানের ভিতরেই বেজে ওঠে। টাকার চালাকি করে ভ্যান থেকে তার সার্ফিং বোর্ডটিকে সেখান থেকে বার করে নিয়েছিল, তবে ফোনটিকে গাড়িতেই রেখে যায়, যাতে সকলের মনে হয় সার্ফিং করতে গিয়েই সে হয়তো জলে ডুবে মারা গেছে। এদিকে জাফারের জ্ঞান ফিরে আসলে সে দেখে বোটের নিচে একটি ঘরে বাঁধা রয়েছে। সেই একই জায়গায় হেদারও বাঁধা ছিল। জাফার ভয়ে নিজেকে খোলার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে, তবে এই সমুদ্রে তাদের কথা শোনার মতো কেউই ছিল না। হেদার তাকে বোঝায় এখান থেকে কোনো রকমেই সে মুক্ত হতে পারবে না। এর আগে অনেক চেষ্টা করেছে সে, অনেক দিন ধরেই সে এইভাবেই বন্দী আছে। এটা শুনে জাফার আতঙ্কিত হয়ে পড়ে। সে হাতকড়াটিকে খোলার কিছু জিনিস খুঁজতে শুরু করে। তখনই দেওয়ালে একটি মেয়ের নাম লেখা দেখে সে। নামটি দেখা মাত্রই সে নিস্তব্ধ হয়ে যায় এবং বুঝে যায় এর আগেও কেউ এখানে বন্দী ছিল। সে হয়তো বেঁচে ফেরার আশা ছেড়ে এই দেওয়ালে তার নাম লিখে গেছে। অন্যদিকে ডেকের উপরে টাকার শান্তিতে বসে মাছ ধরছিল। জাফার হেদারকে জিজ্ঞাসা করে কেউ কি তাকে খোঁজার জন্য এখানে আসবে। হেদার তাকে বলে তার সাথে একটি ছেলে ছিল এই বোটে, কিন্তু তাকে মেরে ফেলেছে। জাফার বুঝে যায় এখান থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল। এরপর হেদারও তাকে এই একই প্রশ্ন করে। জাফার তার কষ্ট লুকিয়ে হালকা হেসে বলে তাকে কেউই মিস করবে না, খুঁজতে আসা তো দূরের কথা। কিন্তু সে জানত না মজিজ এখনও তার কথা ভাবছিল। মজিজ দেখে জাফারের ভ্যান সমুদ্র তট থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরেই সেটা সেখানে পড়ে আছে। সে বুঝে যায় কিছু গন্ডগোল তো আছেই, কারণ এই ভ্যানই জাফারের বাড়ি ছিল। এটা ছেড়ে সে কোথাও যেত না। তাই সে তখনই পুলিশ স্টেশনে যায়, কারণ এবার তার চিন্তা হতে শুরু করে। কিন্তু পুলিশ স্টেশনে পুলিশ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। পুলিশ জানায় ঘোড়া যেহেতু তার শখ, হয়তো কোথাও ঘুরতেই গেছে। সেখানে সে কোনো রকম সাহায্য না পেয়ে নিজেই জাফারকে খুঁজতে শুরু করে। এদিকে জাফার দিনভর চেষ্টা করলেও হাতকড়াটিকে খুলতে পারে না। রাতে তার চোখে পড়ে হেদারের বিকিনির ভিতরের পাতলা তারটির দিকে। সেই তারটি বার করে হাতকড়াটি খোলার চেষ্টা করতে থাকে। তখনই হঠাৎ টাকার খাবার আর জল নিয়ে সেখানে আসে। ঘরটি প্রচণ্ড গরম থাকার কারণে তাদের দুইজনেরই গলা শুকিয়ে যায়। হেদার দ্রুত জল খেয়ে ফেলে, কিন্তু যেভাবে সে নিজের শরীর ঢেকে রেখেছিল টাকারের সন্দেহ হয়। সে চাদর সরাতে গেলেই তখন জাফার ইচ্ছা করেই নিজের দিকে তার মনোযোগ টেনে নেয়। এরপর সেও জল খেয়ে নেয়। টাকার কিছু না ভেবে সেখান থেকে চলে যাওয়ার পর জাফার আবার চেষ্টা করতে শুরু করে, কিন্তু তখনই তার ঘুম ঘুম ভাব আসে, কারণ টাকার জলে ঘুমের ওষুধ মিশিয়েছিল, যার ফলে নিজেকে ছাড়ানোর আগেই টাকার তাকে ধরে ফেলে। জাফারের যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে ডেকের উপর একটি চেয়ারে বাঁধা অবস্থায় পায়। টাকার হেদারকে এক জায়গায় বেঁধে রেখেছিল। সামনে সে একটি ক্যামেরা লাগায় সব রেকর্ড করার জন্য। টাকার এটিকে নিজের শো বলছিল। ক্যামেরা অন করে টাকার অদ্ভুত কথা বলতে শুরু করে। সে বলে শার্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। উপরওয়ালা উপরে নয়, বরং নিচে রয়েছে, এই জলের মধ্যে। সেখান থেকেই যেমন সব শুরু হয়েছে সেখানেই সব কিছুই শেষ হবে। এটা বলেই টাকার হেদারের চুল কেটে নিজের কাছে রেখে দেয় এবং সমুদ্রে রক্ত ফেলে দেয়। শার্ক রক্তের গন্ধে সেখানে আসলেই এরপর হেদারকে ধীরে ধীরে জলে নামিয়ে দেয়। হেদার ছটফট করলে এবং রক্তের গন্ধে শার্ক তাকে টুকরো টুকরো করে ফেলে। এই নির্মম দৃশ্য সে সবকিছুই ক্যামেরায় রেকর্ড করে। জাফার সবকিছুই তার চোখের সামনে হতে দেখে এবং আতঙ্কে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে সে একইভাবে নিজের আর হেদারের নাম দেওয়ালে লিখতে থাকে। তখনই সে খেয়াল করে দেয়ালে অনেক মেয়ের নাম আগে থেকেই লেখা ছিল, যেগুলো পরে রং করে ঢেকে রাখা হয়েছিল। এর মানে টাকার শুধু এক সাইকো নয়, সে এক সিরিয়াল কিলার যে অনেক ট্যুরিস্ট মেয়েদের প্রাণ নিয়েছে। টাকার রেকর্ড করা ভিডিও টেপ তার কাছে রেখে দেয়
তার কাছে এই রকম অনেক ভিডিও টেপের কালেকশন ছিল, যেখানে বন্দি মেয়েদের চুলও রাখা ছিল। এখন সেই কালেকশনে যুক্ত হয়েছিল হেদারের নতুন টেপ, আর পরের টেপ হতে যাচ্ছিল জাফারের। পরের দিন সকালে হেদারের শরীরের টুকরো জলের উপর ভাসতে দেখা যায়, যা ভীষণই ডিস্টার্বিং একটি দৃশ্য ছিল। অন্যদিকে মোজেস এখনও জাফারের খোঁজে সমুদ্র তটে ঘুরছিল। হঠাৎই সে জাফারের সার্ফিং বোর্ড খুঁজে পায়। সেটি দেখে তার দুশ্চিন্তা আরও বেড়ে যায়, কারণ জাফারের সব জিনিসপত্রই সেখানে ছিল, কিন্তু সে নিজে কোথাও ছিল না। মানে কিছু একটা গন্ডগোল তো অবশ্যই ছিল। রাত হতেই টাকার আবার নিচে আসে। সে জাফারের জন্য জল আর খাবার নিয়ে আসে, কিন্তু জাফার রেগে লাথি মেরে সব কিছুই ফেলে দেয় আর গালাগালি করে বলে, তুই নিজেকে সমুদ্রে শার্ক ভাবিস তাই না? কিন্তু আসলে তুই শার্ক নয়, তুই শুধু একটা কীট। এই কারণেই তুই অসহায় মেয়েদের হত্যা করিস। এটা শুনে টাকার কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জাফারের চোখে পড়ে পাশে রাখা বালতির উপর। সে সেই বালতির হাতল ভেঙে এক ধারালো অস্ত্র বানিয়ে নেয়, কারণ সে জানতো টাকার আবারও ফিরে আসবে। এদিকে যেহেতু জাফার নেশার ওষুধ মেশানো জল খায়নি, তাই টাকার তাকে অজ্ঞান করতে ইঞ্জেকশন নিয়ে আসে। কিন্তু কাছাকাছি আসতেই জাফার সুযোগ বুঝে সেই ধারালো হাতল দিয়ে তাকে আঘাত করে, আর সেটি তার শরীরে ঢুকে যায়। টাকার যন্ত্রণায় চিৎকার করে পড়ে যায়। তখন জাফার তাড়াতাড়ি তার প্যান্ট থেকে চাবি বের করে নিজেকে মুক্ত করে নেয়। কিন্তু হঠাৎই আহত টাকার যেমন তেমনভাবে উঠে তার পায়ে ইঞ্জেকশন দিতে সক্ষম হয়, যার ফলে ধীরে ধীরে জাফার অজ্ঞান হতে শুরু করে। উপরে গিয়ে জাফার দ্রুত রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো উত্তরই পায় না। তখন সে দূরে একটা বোট দেখে এবং জোরে চিৎকার করতে থাকে, কিন্তু সেই বোটে পার্টি চলছিল, যার ফলে তার আওয়াজ অতদূর পৌঁছাচ্ছিল না। এর মধ্যেই টাকারও উপরে চলে আসে। জাফার তার ক্যামেরাটিকে নিয়ে নেয়, যেটি টাকার ফেরত চাইলে সে সেই ক্যামেরাটিকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজেও জলে ঝাঁপ দেয়। যেমন তেমনভাবে সামনের বোট পর্যন্ত পৌঁছে গেলেই হবে, কিন্তু ধীরে ধীরে জলেই সে অজ্ঞান হয়ে পড়ে। টাকার তাকে টেনে আবার নিজের বোটে নিয়ে আসে, পুনরায় বন্দি করে রাখে। এবার যেহেতু তার ক্যামেরা হারিয়েছে, তাই সে রেকর্ড করতে পারবে না। এই জন্য সে জাফারকে মারার পরিকল্পনা বন্ধ করে আগে ভাবে যে কিভাবে একটি নতুন ক্যামেরা কিনবে। তাই সে বোট নিয়ে সমুদ্রের তীরে ফিরে আসে, কিন্তু যাওয়ার আগে জাফারকে আবার ভেতরে তালাবন্ধ করে যায়। এদিকে পুলিশও জাফারের খোঁজে নেমে পড়েছে, কিন্তু মোজেস পুলিশের ইনভেস্টিগেশনে খুশি ছিল না। সে সমুদ্র তটের পার্কিং লটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে, সিসিটিভিতে সে জাফারের ভ্যানের পর টাকারের ট্রাক দেখতে পায়, যাতে লেখা ছিল ট্রাকার এক্সপিরিয়েন্স। এটি দেখে সে খোঁজ শুরু করে এবং অবশেষে সেই জায়গায়, মানে ঠিকানা মতো জায়গায় পৌঁছে যায়। যখনই সে বোটে পৌঁছায়, তখন সে নিচে থেকে জাফারের চিৎকার শোনে। সে নিচে গিয়ে দেখে জাফারকে বেঁধে রাখা হয়েছে। জাফার তাকে দেখে খুশি হয়। এত কিছু হওয়ার পরেও সে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছে। জাফার তাকে দ্রুত উপর থেকে কিছু আনতে বলে, যাতে সে মুক্ত হতে পারে। সে উপরে গিয়ে পুলিশকে কল করে, কিন্তু ঠিক তখনই টাকার হঠাৎই এসে তার ওপর আক্রমণ করে। পুলিশ ফোন রিসিভ করার পরেও টাকার তাকে কথা বলতে দেয়নি। ফোনটিকে সে ভেঙে দেয়। টাকার তাকে গুরুতর আহত করে দেয়। তবুও মোজেস হার মানে না, প্রায় টাকারকে মেরেই ফেলছিল। কিন্তু তখন পিছন দিক থেকে দেব এসে তার ওপর আক্রমণ করে, কারণ দেব তখনও জানত না টাকার আসলে এই বোটে কি করে থাকে। কিন্তু যখনই সে নিচের থেকে জাফারের আওয়াজ শোনে, সত্যিটা বুঝতে পারে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাকার দেবকেও ভয়ানকভাবে মেরে ফেলে। এখন টাকার বুঝতে পারে কিনারায় থাকা আর নিরাপদ নয়, তাই সে দ্রুত বোট নিয়ে এক নির্জন দ্বীপে পৌঁছায়। নিচের ঘরে সে মোজেসকেও জাফারের সাথে বেঁধে রাখে। মোজেস তার মনের কথা বলতে শুরু করে, কিন্তু তখনই টাকার এসে তাদেরকে উপরে ডেকে নিয়ে যায়, কারণ সে পরবর্তী ভিডিও টেপ আজই রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এইবার সে নতুন পদ্ধতি বার করেছে তাদেরকে মারার জন্য। টাকার আগে দেবের দেহের টুকরো জলে ছুঁড়ে ফেলে দেয়, যাতে হাঙরগুলি আসে। তারপর মোজেসকে ধীরে ধীরে জলে নামিয়ে দেয়। কিন্তু জাফার তাকে আগেই বুঝিয়ে দিয়েছিল হাঙরের সামনে একেবারে নড়াচড়া না করতে, তাই মোজেস চুপচাপ ভেসে থাকে। এতে কাজ হয়। হাঙর তার চারিদিকে ঘোরাফেরা করে চলে যায়। কিছুক্ষণ পর টাকার তাকে ফের বোটে টেনে আনে, কিন্তু এবার সে আরও নৃশংস হয়ে ওঠে। বারবার ছুরির আঘাত করে তার পেটে। এরপর আবারও আহত মোজেসকে জলে নামায়। মোজেস প্রায় মরতে বসেছিল, কিন্তু তখনই তার চোখে পড়ে উপর দিয়ে উড়তে থাকা একটি লাইফ গার্ডেদের হেলিকপ্টারের উপর।
যারা জাফারের খোঁজে এসেছিল। টাকারের প্ল্যান ভেস্তে যায়। সে ভয় পেয়ে তাদের আবারও নিচে তালাবন্ধ করে রাখে। মোজেসের অবস্থা খুবই খারাপ, তার নিঃশ্বাস চলছিল তবে খুব ধীরে। জাফার এইভাবে তাকে চোখের সামনে মরতে দেখছিল, কিন্তু সে কোনোভাবেই তাকে এইভাবে মরতে দিতে চাইছিল না। সে তার হাতটিকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন তার কাছে একটিমাত্র উপায় বেঁচে থাকে। সে নিজের আঙুল ভেঙে ফেলে, হাতটিকে বার করার চেষ্টা করে, কিন্তু হাত তবুও বের হয় না। শেষ আশা হিসেবে সে দাঁত দিয়ে নিজের আঙুলটিকেই কামড়ে পুরোপুরি কেটে ফেলে দেয়, যার ফলে অবশেষে সে হাতটিকে ছাড়াতে পারে। ঠিক এই সময় টাকার নিচে নেমে আসে এবং ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু জাফার তাকে ফাঁকি দিয়ে নিচের ঘরে বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। দ্রুত সে উপরে গিয়ে বোট চালু করে, কিন্তু টাকার সেখান থেকে বেরোনোর পথ জানত। কোনো রকমে বেরিয়ে এসে সে ওপরতলায় উঠে এসে সিস্টেম বন্ধ করে দেয়, যার ফলে আর কোনো উপায় না থাকায় জাফার তার সাথে ফাইট করতে বাধ্য হয়। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাফার সুযোগ বুঝে জলে লাফ দেয়, কারণ সামনে একটি আইল্যান্ড ছিল যেখানে বিয়ে উপলক্ষে রিসেপশন চলছিল। কিন্তু হাত থেকে তার রক্ত ঝরছিল আর জলে হাঙর ছিল। আর এদিকে টাকার ছোট একটি বোট নিয়ে তার পিছু নেওয়া শুরু করে। জাফার কোনোভাবে আইল্যান্ডে পৌঁছে যায়, কিন্তু কিছু করার আগেই টাকার আবারও তাকে ধরে ফেলে এবং অজ্ঞান করে তাকে বোটে নিয়ে আসে। এবার টাকার সিদ্ধান্ত নেয় প্রথমে সে মোজেসকে নয় বরং জাফারকে শেষ করবে। তার প্ল্যান পরিবর্তন করে মোজেসকে চেয়ারে বেঁধে রাখে আর জাফারকে ঝুলিয়ে দেয় এবং ক্যামেরা নিয়ে সেটিকে রেকর্ড করার জন্য তৈরি হয়। ঠিক তখনই সমুদ্রে এক বিশাল গ্রেট হোয়াইট শার্ক আসে। টাকার সেটিকে দেখে অবাক হয়ে যায়। আশেপাশে ঘুরতে থাকা ছোট ছোট অন্য সকল শার্ক সেটিকে দেখে পালিয়ে যায়। শার্কটিকে দেখে কিছুক্ষণ তো টাকার সেটির দিকেই তাকিয়ে থাকে। তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় এই শার্কটিই তার উপর আক্রমণ করেছিল, কিন্তু তবুও টাকার শার্কটিকে ভালোবাসত এবং তাকে তার ঈশ্বর মনে করত। টাকার জাফারকে ধীরে ধীরে জলে ছেড়ে দেয়। জাফারের তখনও পুরোপুরি জ্ঞান ছিল। টাকার একটি হারপুন দিয়ে শার্কটিকে রাগানোর চেষ্টা করে, কিন্তু সেটি তার হাত থেকে পড়ে গিয়ে সৌভাগ্যবশত জাফারের কাছে চলে যায়। জাফার সেটি ব্যবহার করে নিজেকে মুক্ত করে জলে পড়ে যায়। সমুদ্রের নিচে তার একেবারে চোখের সামনে সেই শার্কটিকে তার দিকেই আসতে দেখে। তবে একেবারে সামনাসামনি কাছে এসেও সেই শার্কটি তার কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়। হয়তো শার্কটি তার মধ্যে আলাদা কিছু দেখেছে। জাফারের সাহস আরও বেড়ে যায়। সে আবারও বোটে উঠে টাকারের সাথে সামনাসামনি লড়াই শুরু করে। তবে টাকার খুবই শক্তিশালী ছিল, প্রায় জাফারকে ধরেই ফেলেছিল, কিন্তু পিছন দিক থেকে গুরুতর আহত মোজেস এসে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে, যার ফলে টাকার ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায়। সমুদ্র পড়েই তার ক্ষত থেকে রক্ত বের হতে থাকে, আর সেই রক্তের গন্ধে সব হাঙর যাদের সে এতদিন উপরওয়ালা মানত তার দিকে ঝাঁপিয়ে পড়ে। টাকার ভয়ে চিৎকার করলেও কেউই শোনে না। কয়েক সেকেন্ডের মধ্যেই হাঙররা তার উপর আক্রমণ করে তাকে টুকরো টুকরো করে ফেলে দেয়। এতদিন সে অন্যদের ভিডিও টেপ রেকর্ড করত, আজ তার নিজের মৃত্যুটি এক লাইভ শো হয়ে যায়। অন্যদিকে জাফার ফ্লেয়ার গান আকাশের দিকে ফায়ার করে। ফ্লেয়ারের উজ্জ্বল আলো আকাশে ছড়িয়ে যায়। কিছুক্ষণ পর দূরে সমুদ্রে এক পুলিশ বোট দেখা যায়। হয়তো মোজেসের সেই কল ট্রেস করে তারা এখানে পৌঁছেছে। পুলিশ এসে জাফার আর গুরুতর আহত মোজেসকে উদ্ধার করে। মোজেস প্রায়ই মৃতপ্রায় ছিল, কিন্তু জাফার তাকে আঁকড়ে ধরে রাখে, হাত ছাড়ে না। পুলিশ বোটে বসে জাফার সেই বোটের দিকেই তাকিয়ে থাকে যেখানে তার এই দুঃস্বপ্ন শেষ হয়ে যায় এবং সে নতুনভাবে একটি জীবন শুরু করার সুযোগ পায়। তখন ধীরে ধীরে মোজেসের জ্ঞান ফিরে আসে। সে জাফারের দিকে তাকিয়ে বলে, আমি বলেছিলাম না আমাদের কোনো না কোনো কারণে একে অপরের সাথে দেখা হয়েছে। জাফার তার কথা শুনে হালকা হাসি দেয়। সেই হাসিতে ভয় ছিল, কষ্ট ছিল, কিন্তু সবচেয়ে বড় ছিল বেঁচে থাকার নতুন আশা। আর এইভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সার্ভাইভাল মুভি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। মুভিটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।